নমস্কার, খবর ডিকোডে আপনাদের স্বাগত জানাই। কথায় আছে চোর পালালে বুদ্ধি বাড়ে, কিন্তু বুঝলেন মশাই, আজকের ভূরাজনীতি বা জিও পলিটিক্সের দাবার বোর্ডে দুনিয়াটা এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে চোর পালানোর সুযোগও নেই, আর বুদ্ধি বাড়ার অপেক্ষায় বসে থাকলে আপনার অস্তিত্বই সংকটে পড়ে যেতে পারে। গত ৭২ দিনের বেশি হয়ে গেল মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যে যে ডামাডোল চলছে তার রেশ এখন সরাসরি এসে লেগেছে আমাদের ড্রয়িং রুমে। ইসরায়েল বা ইরানের যুদ্ধ কবে থামবে বা আদৌ থামবে কি না, এই নিয়ে যখন ওয়াশিংটন থেকে তেহরান সর্বত্র চুলচেরা বিশ্লেষণ চলছে, ঠিক তখনই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমন কিছু তথ্য সামনে এনেছেন যা আক্ষরিক অর্থেই পাকিস্তান এবং চীনকে বিশ্বমঞ্চে এক্সপোজ বা উন্মোচিত করে দিয়েছে। আজ আমরা এই পুরো বিষয়টাই রিকর্ড করব। শুরুতেই একটা কথা পরিষ্কার করে দেওয়া ভালো। কথায় আছে পরের মাথায় কাঁঠাল ভাঙা। পাকিস্তান দীর্ঘদিন ধরে এই শিল্পে পারদর্শিতা দেখিয়ে আসছে। তারা নিজের দেশের অর্থনীতি সামলাতে না পারলেও অন্য দেশের প্রোটেস্ট বা নেতিবাচক প্রচার চালাতে ওস্তাদ। নেতানিয়াহু সম্প্রতি একটি সাক্ষাৎকারে সপাটে অভিযোগ করেছেন যে পাকিস্তান আজ বট ফার্মিংয়ের ল্যাবরেটরি হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা একটু সহজ করে বুঝুন। আপনি হয়তো ইন্টারনেটে দেখছেন জনৈক রবার্ট বা মাইকেল লিখছেন সে একজন খাঁটি আমেরিকান এবং সে ইসরায়েলকে ঘৃণা করে, কিন্তু আইপি অ্যাড্রেস ট্র্যাক করলেই দেখা যাচ্ছে সেই ব্যক্তিটি আসলে বসে আছে করাচি বা ইসলামাবাদের কোনো অন্ধকার বেসমেন্টে। এরা ফেক আইডি বা নকল প্রোফাইল বানিয়ে এমনভাবে কথা বলে যেন তারা সংশ্লিষ্ট দেশেরই নাগরিক। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি। এই পদ্ধতিকে সামরিক ভাষায় বলা হয় এস্ট্রোটার্ফিক, অর্থাৎ কৃত্রিমভাবে এমন একটি জনমত তৈরি করা যা দেখে মনে হবে সাধারণ মানুষ নিজে থেকে সেটা বলছে, কিন্তু বাস্তবে এর পেছনে রয়েছে কোনো রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বা আইটি সেল। এদের মূল লক্ষ্য হলো ভারত বা ইসরায়েলের মতো দেশগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত তৈরি করা। ভারতের ক্ষেত্রে বিশেষ করে H-1B ভিসা সংক্রান্ত ভুয়ো খবর ছড়ানো এবং বর্ণবাদ উস্কে দিয়ে বিদেশের মাটিতে ভারতীয়দের ভাবমূর্তি নষ্ট করা। নেতানিয়াহু বলছেন এটা কোনো ছোটোখাটো ঘটনা নয়, এটা একটা সংগঠিত অনলাইন আর্মি বা পঞ্চম প্রজন্মের যুদ্ধ, যেখানে বুলেট নয় বরং বাইট আর ডেটা দিয়ে শত্রুদের মগজ ধোলাই করা হচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে, এতে ভারতের কী ক্ষতি? যুক্তি বলছে, যখন আপনি সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত কোনো দেশ সম্পর্কে খারাপ কথা শুনতে থাকবেন, তখন অজান্তেই আপনার অবচেতন মনে সেই দেশের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হবে। একে বলা হয় কগনিটিভ বায়াস। এলন মাস্কের মতো ব্যক্তিরা ফ্রি স্পিচ বা বাক স্বাধীনতার নামে টুইটার বা এক্সকে এমন একটা খেলার ময়দান বানিয়ে রেখেছে যেখানে এই বট অ্যাকাউন্টগুলো অবাধে বিচরণ করছে। এর ফলে ভারতের পর্যটন থেকে শুরু করে বৈদেশিক বিনিয়োগ সবকিছুর ওপর একটা সূক্ষ্ম প্রভাব পড়ে। প্রবাদ আছে না, 10 চক্রে ভগবান ভূত, অর্থাৎ মিথ্যাকে বারবার প্রচার করলে একসময় তা সত্যের মতো শোনায়। পাকিস্তান ঠিক এই দাবার চালটাই খেলছে। এদের লক্ষ্য খুব স্পষ্ট, ভারতের সফট পাওয়ার বা বৈদেশিক মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দেওয়া। এরপর আসা যাক চীনের প্রসঙ্গে। কথায় আছে ঘরের শত্রু বিভীষণ, কিন্তু এখানে চীন হলো সেই শক্তি যে আড়াল থেকে খেলা নিয়ন্ত্রণ করছে। নেতানিয়াহু সরাসরি ইঙ্গিত দিয়েছেন যে চীনের মিসাইল প্রযুক্তির পেছনে চীনের হাত রয়েছে। চীন হয়তো সরাসরি যুদ্ধক্ষেত্রে নেই, কিন্তু ইরানের মিসাইলের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বা যন্ত্রাংশ যেমন গাইডেড চিপসেট বা কার্বন ফাইবার আসছে বেজিং থেকে। এখানে একটা মজার কূটনৈতিক বাধ্যবাধকতা বা জিওপলিটিক্যাল কম্পালশন লক্ষ্য করুন। ডোনাল্ড ট্রাম্প 13ই মে শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করতে গেছে, তাই নেতানিয়াহু সব জেনেও একদম খুঁটিনাটি তথ্য ফাঁস করছেন না, যাতে ট্রাম্পের অস্তিত্ব না বাড়ে। কারণ ট্রাম্পের পক্ষে নিজের দেশের জনগণকে এটা বোঝানো খুব কঠিন হবে যে চীন ইরানের মিসাইল তৈরিতে সাহায্য করছে এবং যে মিসাইল আমেরিকার সৈন্যদের ওপর গিয়ে পড়ছে সেই চীনের নেতার সাথেই তিনি করমর্দন করছেন। দুনিয়ার রাজনীতিটা আসলে এমনই, এখানে নীতি নয় স্বার্থই শেষ কথা বলে। তবে ইসরায়েল এমন এক দেশ
যারা আঘাত এলে প্রত্যাঘাত করতে এক মুহূর্ত দেরি করে না। চীন যখন ইরানকে সাহায্য করছে, ইসরায়েল বসে নেই। তারা তাদের গোয়েন্দা সংস্থা মোসাদকে অলরেডি তাইওয়ানে স্বয়ংক্রিয় করে দিয়েছে। এখানে একটি এক্সক্লুসিভ তথ্য দিই আপনাদের। মোসাদের নতুন প্রধান রোমান গোফম্যানের নেতৃত্বে ইসরায়েলি গোয়েন্দারা এখন তাইওয়ানকে এমন এক মিসাইল ডিফেন্স সিস্টেম বা টি-ডোম বানাতে সাহায্য করছে যা চীনের যে কোনো আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হবে। চীন ভাবছে তারা মিডল ইস্টে ঢুকে দাবার চাল দেবে, আর ইসরায়েল তাদের ঘরের পাশে তাইওয়ানকে দুর্গ বানিয়ে দিচ্ছে। এখানে প্রবাদটি খাটে, যেমন কুকুর তেমন মুগুর। ইসরায়েলিরা জানে যে কূটনৈতিক টেবিলে কথা বলে চীনকে থামানো যাবে না, তাই তারা সরাসরি অ্যাকশনে বিশ্বাসী। চীন যদি ইরানের মাধ্যমে ইসরায়েলকে বিপদে ফেলতে চায়, তবে ইসরায়েলও তাইওয়ানের মাধ্যমে চীনের ওপর চাপ সৃষ্টি করবে। এটাই হলো আধুনিক ভূরাজনীতির নিউটনস থার্ড ল। কি বুঝলেন? এবার আসি আমাদের ভারতের কথায়। আমাদের দেশে যখন বিনামূল্যে চাল ডাল বা নির্বাচনের হাওয়া নিয়ে মাতামাতি চলছে, তখন বিদেশের মাটিতে আমাদের ইমেজ বা ভাবমূর্তি নিয়ে যে সুপরিকল্পিত আক্রমণ চলছে তা নিয়ে আমরা কতটা সচেতন? ইসরায়েল হয়তো টেক জায়ান্টদের সাথে মিলে এই বট অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ একটা কথা আছে। পাকিস্তান নিজেরাও শেষ হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ভারতকে সোশ্যাল মিডিয়ায় কালিমালিপ্ত করতে তারা চেষ্টার ভুল করছে না। আমাদের বুঝতে হবে ইউটিউব বা ফেসবুকে যে কমেন্টটা আমরা পড়ছি তা কোনো রক্তমাংসের মানুষ করছে নাকি কোনো পাকিস্তানি বেসমেন্টে বসে থাকা অ্যালগরিদম বা বট করছে। যুক্তি হলো, আমরা যদি ডিজিটাল লিটারেসি না বাড়াই তবে এই অদৃশ্য যুদ্ধে আমরা হেরে যাব। ইরান যুদ্ধ কবে শেষ হবে? নেতানিয়াহুর কথা অনুযায়ী যতক্ষণ ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে ততক্ষণ এই যুদ্ধের আগুন নিভবে না। ইরান এখনও 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে ফেলেছে, যা পারমাণবিক বোমা বানানোর জন্য প্রয়োজনীয় 90%-এর খুব কাছাকাছি। আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পেরও একটা সীমা আছে। পার্লামেন্টে অনুমোদন ছাড়া তিনি অনন্তকাল যুদ্ধ চালিয়ে যেতে পারেন না। 72 দিন হয়ে গেল তিনি এখনও বড় করা বা ধারের সময়ের ওপর টিকে আছেন। খুব শিগগিরই আমেরিকান জনগণের চাপ শুরু হবে, কিন্তু আসল চাবিকাঠি ইসরায়েলের হাতেই। তারা যতক্ষণ না নিজেদের অস্তিত্ব সুরক্ষিত মনে করছেন, তারা থামবেন না। কারণ ইসরায়েলের কাছে এটা কেবল ভূখণ্ডের লড়াই নয়, এটা তাদের টিকে থাকার লড়াই। এই পুরো প্রেক্ষাপটটা যদি আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি তবে দেখা যায় যে দুনিয়াটা এখন 3টে ব্লকে ভাগ হয়ে গেছে। একদিকে আমেরিকা, ইসরায়েল, ভারত, যাদের স্বার্থ অনেক ক্ষেত্রে মিলে যায়। অন্যদিকে চীন, ইরান, পাকিস্তান অক্ষ। এর মধ্যে ভারত আছে এক ভারসাম্য রক্ষা করার চ্যালেঞ্জে। আমাদের এনার্জি জ্বালানির জন্য হরমুজ প্রণালী খোলা থাকা জরুরি। আবার ইসরায়েলের সাথে আমাদের সামরিক সম্পর্ক অত্যন্ত গভীর। ভারতের কূটনীতি এখন ঠিক সেই সুতোর ওপর দিয়ে হাঁটছে। আমাদের শক্তি হলো আমাদের কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি। সবশেষে একটা চিন্তার খোরাক আপনাদের দিয়ে যায়। আজ প্রযুক্তির যুগে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো কি স্বাধীন তথ্য, নাকি আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করার জন্য কোনো বিশেষ ল্যাবরেটরিতে তৈরি করা কোনো ন্যারেটিভ? চীন এবং পাকিস্তান যেভাবে তথ্যের যুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ার শুরু করেছে তাতে সাধারণ মানুষের পক্ষে সত্য মিথ্যা যাচাই করা প্রায় অসম্ভব। ইসরায়েল যেভাবে সরাসরি চীনকে তাইওয়ানে গিয়ে জবাব দিচ্ছে, সেটা কি আগামী দিনে এক বিশাল যুদ্ধক্ষেত্রের সংকেত, নাকি এটাই নতুন যুগের কূটনীতি যেখানে যুদ্ধ হবে সীমান্তে কম আর ইন্টারনেটে বা ছায়াযুদ্ধে বেশি? আপনার কি মনে হয়, ভারতের কি উচিত ইসরায়েলের মতো করে এই অনলাইন বট আর্মি বিরুদ্ধে করার ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক বা কোনো ব্যবস্থা নেওয়া, নাকি আমাদের এই ডিজিটাল প্রোপাগান্ডাকে গুরুত্ব না দিয়ে নিজের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন দেওয়াই বুদ্ধিমানের কাজ? কমেন্ট বক্সে আপনাদের যুক্তিপূর্ণ মতামত অবশ্যই জানাবেন, কারণ খবর দেখা এক জিনিস আর খবরকে ডিকোড করে তার অন্তর্নিহিত সত্য বোঝা অন্য জিনিস। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টই খুব মন দিয়ে পড়ি। আজকের মতো এখানেই শেষ করছি। এরকমই খবরের পেছনের খবর নিয়ে আলোচনা করব আমি, তাই খবর ডিকোডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।